কুকিল্যান্ড গড়তে পাহাড়ে বেপরোয়া সশস্ত্র গোষ্ঠী কেএনএফ জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততার অভিযোগ, চাপ দিয়ে দলে ভেড়ানোর অভিযোগ। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নেয়। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এই সংঘাত। প্লট দুর্নীতির 3 মামলায় চলছে শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন আইনজীবী, বলেছেন টিউলিপ। অভ্যুত্থানে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ, ন্যায় বিচার নিশ্চিতে তৎপর রাষ্ট্র। চানখারপুল এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর করতে সরকারের সব প্রচেষ্টা থাকবে, কেরানীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। মোতায়েন করা হবে 80,000-এর ওপর সেনা সদস্য। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। অভ্যন্তরীণ আয়ে নানামুখী চাপে এনবিআর, সংস্কার উদ্যোগ বাস্তবায়নেও ছন্দপতন, ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ পাহাড়ে আধিপত্য প্রতিষ্ঠায় সংগঠনটি সম্প্রতি বেপরোয়া। স্থানীয় জনগোষ্ঠী অপহরণের মাধ্যমে চাঁদা আদায়, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যা, সেনা সদস্যদের উপর হামলা, অস্ত্র চোরাচালান সহ অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। থমথমে পাহাড়ি এলাকায় সহকর্মী আহমেদ রেজা দেখেছেন কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের পরিত্যক্ত বাড়িও। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি, ছবি তানভীর মিজানের। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা বম পার্টি নামেও সক্রিয়। নিষিদ্ধ এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 2017 সালে নাথান বম এটি প্রতিষ্ঠা করেন। রাঙামাটি ও বান্দরবানের 9টি উপজেলা নিয়ে স্বায়ত্তশাসনের বাসনা তাদের। কে এই নাথান বম? কেনই বা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে পাহাড় অস্থির করতে চান? বমদের জন্য পৃথক বম রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন থেকে এই সশস্ত্র কার্যক্রম শুরু। 2021-22 সালে তারা কুকিল্যান্ড গঠনের দাবিও তোলে, যা এখন ভারতের ত্রিপুরা, মিজোরাম আর বাংলাদেশের অংশ। কেএনএফের সশস্ত্র শাখার নাম কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ। সদস্য কম বেশি 250। সূত্রের খবর, মিয়ানমার ও ভারতের সীমান্ত দিয়ে অস্ত্র সংগ্রহ করে তারা। কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সঙ্গে মৈত্রী তাদের। প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম খ্রিস্টান ধর্মাবলম্বী। বম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেন। বলা হয় জেএসএস দ্বারা বৈষম্যের শিকার তারা। সংগঠনের চিফ অফ স্টাফ ভাঞ্চুল লিয়ান ছিলেন সরকারি প্রাথমিকের শিক্ষক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বান্দরবানের রুমা বাজারের ইডেনপাড়া এলাকায়। নাথান বম তার আসলে পৈতৃক বাড়িটি এই এলাকায়। এটি হচ্ছে তার পৈতৃক বাড়ি, যেটি পুরাতন এবং জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ঠিক আমার বাম পাশটিতে এই দালানটি আসলে নির্মাণাধীন এবং সেটি আসলে শেষ করতে পারেননি। তারপরে তার আগেই তিনি এখান থেকে পালিয়েছেন। তবে এই যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। বান্দরবানের নাথান বমের পরিত্যক্ত বাড়িতে টিম যমুনা। দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রবেশপত্র সহ কিছু আলামত। নাথান বমের পরীক্ষার প্রবেশপত্র ভাস্কর্য বিভাগে তিনি ছিলেন।
স্ত্রীর জন্ম সনদ, সেটিও আসলে দেখছিলাম, লাল শমকিন বম। দু সালে কেএনএফ বিলাইছড়িতে হামলা চালিয়ে হত্যা করে জেএসএস এর 3 জনকে। পরের বছর বান্দরবানের রুমায় তাদের গুলিতে শহীদ হন 2 সেনা সদস্য। গত বছরের এপ্রিলে রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে 1.5 কোটি টাকা লুট করে নেয় কেএনএফ। থানচিতেও একটি ব্যাংকে হামলা চালায় তারা, অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে, লুট করে আনসার ও পুলিশের 14টি অস্ত্র। নাথান বম এখন কোথায়? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট তথ্য নাই যে কোথায় আছে, তবে বাংলাদেশে নাই এটা জানি। সংগঠনের মূল কার্যক্রম চলে বাকলাইপাড়া, সুংসুংপাড়া ও মুন্নামপাড়া থেকে। অবস্থান নেয় সীমান্ত ঘেঁষা রামজুতান, থিনদল তেতলাং ও রেংতলাং পাহাড়ে। স্থানীয় অধিবাসীদেরও দলে ভিড়তে চাপ দেওয়ার অভিযোগ আছে। বড় ভাই বউ পর্যন্ত নিয়ে গেছে, আমরাও ভয় করে মেয়েকেও তো ধরছিলাম, তো যার কারণে আমরাও ভয় করে পালাইছিলাম আর কি। কুকিচিনের জন্য সবাই তো আমাদেরকে হুমকি দিয়া কষ্ট পায় আর কি। মাঝে মাঝে পোশাক পরে, মাঝে মাঝে পোশাক পরে নাই। 7 জন, 10 জন, 5 জন, এটা তো ঠিক নাই তাদের। আইসা কি বলে? আসলে আমাদেরকে খাওয়ার জন্য জিজ্ঞেস করে। শক্তি বাড়াতে অপেক্ষাকৃত আর্থিক দৈন্যে থাকা বেকার বা সুযোগ বঞ্চিতদের টানার চেষ্টা করে কেএনএ। দেয়া হয় প্রশিক্ষণ, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। কেএনএর প্রশিক্ষণ নেয়া এক সদস্য জানাচ্ছিলেন সেই অভিজ্ঞতা। আপনি কি এই যে নাথান বমের নাম শুনছেন? জি। ওনাকে দেখছেন ওখানে? জি। ওখানে ছিল? উনি আসছিল, আমাদেরকে বলছিল তোমরা সাবধানে ট্রেনিং করবা, সেভাবে বলে। উনি যে কোনখানে গেছে আমরা কিন্তু জানি না। ওখানে কি আর কারোর নাম বলতে পারবেন আমাদেরকে? 2-3 জনকে চিনি, বানচুং, সাংরেমবম, লালরামক্লিং। অনুদান, কমিউনিটির চাঁদার পাশাপাশি জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে কেএনএফের বিরুদ্ধে। তথ্য সংগ্রহ ও যোগাযোগে ব্যবহার হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায় ভারতীয় মোবাইল সিম কার্ড ও ওয়াকিটকি রয়েছে তাদের কাছে। চাঁদা নিত বিভিন্ন পরিবার থেকে। জি, প্রত্যেক পরিবার বললো তোমাদের প্রত্যেক পরিবারে 1000 করে আমাদেরকে দেওয়ার জন্য। তখন আমরা না বলতে পারি না, আমাদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছিল। সেনাবাহিনী 2022 সালে রামজুতাং অপারেশনে প্রথমবারের মতো কেএনএফের ক্যাম্প দখল নেয়। আর্মির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সদস্যরা। পরে থিনদল তেতলাং, রেংতলাং ও সিলুপিপাড়ার একাধিক গোপন আস্তানাও দখল নেয় সেনাবাহিনী। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষে চলছে সংঘর্ষ। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। তিনি মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ঐশী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দ্বিতীয় দফায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, একটু জানাবেন সেখানকার মানে কি পরিস্থিতি আপনি দেখছেন, যেহেতু আপনি খোঁজখবর রাখছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা কিছুক্ষণ আগে এখান দিয়ে ঘুরে গিয়েছিলাম, তখন সকালে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই খবর পেয়ে আমরা যখন এসেছিলাম তখন সংঘর্ষ ছিল না। আমরা কিছুক্ষণ আগেও যখন আবারও এক দফা এখানে এসেছি তখনই কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে 2 দলের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছিল এবং আমরা আসার পরপরই আসলে টেলিভিশনের ক্যামেরা দেখে কিন্তু সবাই সটকে পড়ে যে যার মতো জায়গায়। তখনও কিন্তু আমরা বেশ কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখেছি এবং সকালে যেই এক দফা সংঘর্ষ ঘটেছে তখন কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে বলে আশপাশের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু বলছেন যে গত 2-3 দিন আসলে এই ধরনের ঘটনা, এই ধরনের সংঘর্ষের ঘটনা প্রচণ্ডভাবে বেড়েছে এবং মাদক কেনাবেচা নিয়ে আসলে 2 গ্রুপের মধ্যে, 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে এই ধরনের সংঘর্ষ ঘটছে, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত
সেভাবে কারোর আহত হওয়ার ঘটনা না হলেও আসলে এই যে কিছুক্ষণ পরপর এই ধাওয়া পাল্টা ধাওয়া দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন, একই সঙ্গে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন যেই ম্যাসাকার চলছে এখানে, সেটা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে ব্যবসা বাণিজ্যও করতে পারছেন না, এবং আশপাশে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে তাদের সন্তানরা স্কুলে যাওয়া আসা করে, এবং একই সঙ্গে তারা বিভিন্ন অফিসে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রেও আসলে একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই মাদক ব্যবসায়ীর যেই গ্রুপ, সেই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে। সকালে আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে আশপাশের পরিবেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। কিছুক্ষণ আগে আবারও যখন আমরা ঘুরে একই জায়গায় এলাম, একই রাস্তায় একই রোডে কিন্তু আমরা দেখলাম যে তখন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া করছে। সেই সময়ে আসলে আমরা দেখেছি যে দেশীয় অস্ত্র নিয়ে যেই শোডাউন, মানুষের মধ্যে আতঙ্ক, আশপাশে ছোট শিশুরাও ছিল, এবং সেই গ্যাংয়ের মধ্যে কিন্তু আমরা কিশোর বয়সী অনেককেই দেখেছি যারা আসলে সেই ধাওয়া পাল্টা ধাওয়া বা সেই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ছিল। সব মিলিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে, এবং এলাকাবাসীর অভিযোগ যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নেই এই সংঘর্ষ ঠেকানোর বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বা নিরাপত্তা দেওয়ার। ছোঁয়া, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। রাজুকের প্লট দুর্নীতির 3টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষ্য গ্রহণ করছেন। এর মধ্যে 3 মামলার বাদীদের আদালতে হাজির হওয়ার সম্মন জারি করেছে রাষ্ট্রপক্ষ। বাদীরা হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। খালা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার টিউলিপ সিদ্দিক। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন এই ব্রিটিশ MP। টিউলিপ বলেন, বাংলাদেশের কিছু মানুষ ভুল করেছেন এবং তাদের শাস্তি পাওয়া উচিত। ডক্টর ইউনুসের সাথে তার খালার শত্রুতার কারণে কোলেটারাল ড্যামেজের শিকার হয়েছেন এমন দাবিও টিউলিপের। শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ের বিরুদ্ধে বাংলাদেশ ও ব্রিটেনের দুর্নীতির নানা অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত করছে দুদক। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব দুর্নীতির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন টিউলিপ। বলেন, লন্ডনে ফ্ল্যাট কেনা কিংবা রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির সাথে তিনি জড়িত নন, এমনকি তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে সে বিষয়টিও অস্পষ্ট। এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি তার আইনজীবী নির্ধারণ করবেন। আজ টিউলিপের আদালতে হাজিরার সময় নির্ধারণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু, যা হত্যাকারীদের জন্য পরিষ্কার বার্তা বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয় 4 আসামিকে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। হাজির করা 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক DMP কমিশনার সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, হত্যাকারীদের বিচারের মুখোমুখি হতেই হবে, কোনোভাবেই বিচার কাজ বানচাল করতে পারবেন না বলেও উল্লেখ করেন তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। আরও খবর জানতে চাই, ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আজ কয়জনের সাক্ষ্য নেওয়া হবে এবং মামলার কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানাবেন আমাদের।
ছোঁয়া মূলত সূচনা বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় মামলা হিসাবে ট্রাইব্যুনালে এই চানখারপুলের যে হত্যাকাণ্ডের ঘটনাটি সেই হত্যাকাণ্ডের বিচার কাজ আজকে শুরু হয়েছে এবং সূচনা বক্তব্যের পরেই আনাসের যে বাবা এবং মা তাদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যতটুকু আমি ট্রাইব্যুনালের ভিতরে ছিলাম তখন আনাসের বাবা তার সাক্ষ্য দিচ্ছিলেন কিভাবে আনাস তার বাড়ি থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বের হয়েছিলেন সেই বিষয়টি বলছিলেন এবং এই হত্যাকাণ্ডের পর তারা কিভাবে খবর পেলেন আনাসের মরদেহ উদ্ধার করা হলো মিডফোর্ডে গিয়ে এই বিষয়গুলো বলছেন। এর পরে মূলত তার মা সাক্ষ্য দিবেন। এর পাশাপাশি মাহাদির পরিবার থেকেও আজকে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে 2 জন। এই মামলাটিতে মূলত 40 জন সাক্ষী রয়েছে। সাক্ষীর মধ্যে আজকে 2 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ হবে এবং এর পরে আর পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণের দিন সেটির নির্দেশনা দিবেন ট্রাইব্যুনাল। এবং আজকে সূচনা বক্তব্যে মূলত ট্রাইব্যুনালের পক্ষ থেকে ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যেটি বলেছেন যে এই মামলাটির কিভাবে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রের পরিকল্পনায় যারা এই অর্থাৎ ডিএমপির তৎকালীন যে পুলিশ কমিশনার ছিলেন হাবিবুর রহমান তার নির্দেশে কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেই বর্ণনাটি তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন কি কি সাক্ষ্য এই মামলাটি প্রমাণের জন্য তারা ট্রাইব্যুনালে হাজির করেছেন সেই বিষয়গুলিও বলছেন। তারা বলছেন যে সেখানে মূলত আনাসকে হত্যা করার যে ভিডিওটি সেই ভিডিওটিতে ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় এরকম 10টি ভিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, 3টি অডিও দেওয়া হয়েছে, এইরকম নানা ধরনের তথ্য প্রমাণ এর মধ্যেই আদালতে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে নিঃসন্দেহাতীতভাবে এই মামলাটি তারা প্রমাণ করতে পারবেন। সবুজ, অনেক ধন্যবাদ, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আপনি। নির্বাচন উপলক্ষে 80,000-এর ওপরে সেনাবাহিনী নিয়োগ করা হবে। শিগগিরই আইন শৃঙ্খলা বাহিনীর ট্রেনিং শুরু হবে। সকালে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে নির্বাচন নিয়ে কোনো অসুবিধা হবে না। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয়। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। পুলিশের কাছে এবার 10,000-এর মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক চলছে নির্বাচন কমিশনে। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। বৃহস্পতিবার নবম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, একজন প্রার্থী সর্বোচ্চ 2টির বেশি আসনে প্রার্থী না হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধী দোষী সাব্যস্ত হলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন খসড়ায় প্রস্তাব করেছে ইসি। নির্বাচন কমিশনে আছেন আমার সহকর্মী লাভলি বিথি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিথি, আরপিও বিষয়ে কোনো সিদ্ধান্ত কি এলো এবং এই ব্যাপারে আর কি কি আপনি নতুন তথ্য পেলেন? এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 11টার দিকে কমিশন সভাটি শুরু হয়েছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে, অর্থাৎ আমাদেরকে সচিব জানিয়েছেন এই সভাটি হয়তো 5টা সাড়ে 5টা পর্যন্ত চলতে পারে এবং তারপর হচ্ছে কি ব্রিফ করবে। সুতরাং যেহেতু আরপিও আইন কানুন বিধিবিধান সংযুক্ত বিয়োজনের কিছু বিষয় আছে, সুতরাং বেশ লম্বা সময় নিচ্ছে। আজকে নিয়ে 3 দিনের মতো কিন্তু আরপিও নিয়ে আলোচনা চলছে। একটু সংক্ষেপে যদি জানাই, ইতিমধ্যে যদিও সংবাদে আপনি জানিয়েছেন, এর বাইরে একটু যদি ব্যাখ্যা করি যে না ভোটটি পুনরায় চালু হয়তো হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি। এক্ষেত্রে
প্রার্থী যদি একক প্রার্থী থাকে কোনো আসনে সেক্ষেত্রে না ভোট থাকবে, এবং না ভোট যদি প্রার্থীর তুলনায় বেশি হয় সেক্ষেত্রে ওই নির্বাচনী আসনে আবার নতুন করে নির্বাচন করবে, এরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধের জন্য যদি প্রমাণিত হয় অপরাধ করেছেন সেক্ষেত্রে তিনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না, অযোগ্যতা বলে বিবেচিত হবে। এর বাইরে হচ্ছে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ছিল, কিন্তু এবার সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অর্থাৎ সশস্ত্র বাহিনীকে রাখার প্রস্তাব দিয়েছেন। এছাড়া আগে একজন প্রার্থী 3টি আসনে প্রার্থী হতে পারতেন, কিন্তু এবার সর্বোচ্চ 2টি আসনে প্রার্থী রাখার প্রস্তাবও কিন্তু করা হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনে অপরাধের জন্য একটা সময় কিন্তু নির্বাচন কমিশন চাইলে পুরো একটি ভোট কেন্দ্র বা পুরো নির্বাচনী এলাকাকে স্থগিত বা বাতিল করতে পারত, যেটি লাস্ট যে ত্রয়োদশ সংশোধনী নির্বাচনকে সামনে রেখে যে 2023 সালে যে সংশোধনীটি করা হয়েছিল সেই সংশোধনীতে কিন্তু নির্বাচন কমিশনেরকে কিন্তু যে এখতিয়ার বা ক্ষমতা কিন্তু অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ করা হয়েছিল। তো এবার নির্বাচন কমিশন চাচ্ছে যে এইবার যে সংশোধন করা হবে তার মাধ্যমে যেন নির্বাচন কমিশনের যে হারানোর যে ক্ষমতা সেটি যেন আবার পুনরায় নতুন করে তারা পায়, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন যেন সম্পূর্ণভাবে কাজ করতে পারে পুরোদমে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে। দেখা যাক আজকে আলোচনা চূড়ান্ত হতে পারে কিনা। ধন্যবাদ বিথি যোগ দেওয়ার জন্য। 1.5 দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই জড়ো হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তরুণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের কথা রয়েছে। ধানের শীষের প্রতীকে যারা নেতৃত্ব দেবে, নওগাঁ জেলাকে নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবে, সেই ধরনের লোকদেরকে নিয়েই আমাদের এই নির্বাচন যেন হয়। অতিথি উনি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে, ভবিষ্যতে বাংলাদেশের দিক নির্দেশনার উপরে মূল্যবান বক্তব্য রাখবেন। এই জন্য আমরা গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, থানায় থেকে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন সেখানকার সার্বিক খবরাখবর। কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসেছেন এবং তারাই জাতীয় পতাকা, একই সাথে দলীয় পতাকা উত্তোলন করে এই সম্মেলনের উদ্বোধন করেছেন এবং তারপরে পরেই আসলে ফেস্টুন উড়ানো হয়েছে। একই সাথে আমি যদি বলি যে আজকের সম্মেলনকে ঘিরে আসলে নওগাঁ জেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে কানায় কানায় পূর্ণ। এই যে যেখানে আয়োজন করা হয়েছে সেই জায়গাটি একেবারে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জেলখানার মোড় পর্যন্ত যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের যেন তিল ধরনের ঠাঁই নেই। বহুদিন পর অর্থাৎ 1.5 যুগ পর এরকম একটি সম্মেলনের আয়োজন নওগাঁ জেলায় বিএনপি করেছে, যার কারণেই নেতাকর্মীদের মধ্যে আসলে অনেক আগে থেকে এই উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। বিশেষ করে এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বক্তব্যের অপেক্ষায় আসলে নেতাকর্মী রয়েছেন এবং নেতাকর্মীরা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে দলের গতিশীলতা আনয়নে তারেক রহমান কি নির্দেশনা দিবেন, সেই নির্দেশনার আলোকে আগামীতে তারা দল গঠন করবেন এবং দলের গতিশীলতা আনয়ন করবেন, এমনটি তারা বলছেন। যার কারণেই মূলত প্রধান আকর্ষণ তারেক রহমানের বক্তব্য শোনার জন্যই এই আনাচে কানাচের নেতাকর্মীরা আসলে ছুটে এসেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য শুরু করে দিয়েছেন এর মধ্যে, কিন্তু বাইরে কনভেনশন সেন্টারের বাইরে আসলে তিল ধরনের ঠাঁই নেই। বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ নওগাঁর 11টি উপজেলা এবং সাংগঠনিক কার্যক্রমের যদি বলি যে 14টি সাংগঠনিক ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলোর নেতাকর্মীরা এসেছেন, কাউন্সিলররা এসেছেন। আজকে আরেকটি বিষয় বলে রাখি যে দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটে কাউন্সিলররা তাদের এই জেলা কমিটির নেতৃত্ব বাছাই করবেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, এই 3টি পদে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
চেষ্টা করছেন নিজেদের মধ্যে ভোট, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে আয়োজক এবং যারা আগত তারা বলছেন এই সম্মেলন থেকে তারা শপথ নিতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর 6টি আসনকে তারা ধানের শীষের প্রার্থীকে উপহার দিতে চান, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যারা এখানে সমবেত হয়েছেন তারা। জি শফিক, এবং আপনার মাধ্যমে দেখছিলাম ব্যাপক জনসমাগম সেখানে, ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। শেরে বাংলা মেডিকেল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আন্দোলনকারীদের দাবিগুলো সম্পর্কে একটু জানাবেন, এবং এই যে অবরোধ ভোগান্তি নিয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন? সোহা, টানা 4 দিনের মতো বরিশাল কুয়াকাটা যে মহাসড়কটি সেটি অবরোধ করে ছাত্র জনতার ব্যানারে আন্দোলন করা হচ্ছে, এবং তাদের দাবি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা দেশে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর যে অব্যবস্থাপনা রয়েছে সেটি ঢেলে সাজাতে হবে, সিন্ডিকেট মুক্ত করতে হবে, দালাল মুক্ত করতে হবে, এবং একটি টাস্কফোর্স গঠন করে যে স্বাস্থ্য সেবা ব্যবস্থা সেটি দেখভাল করতে হবে। এবং এই দাবিতেই বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করে আসছে, এবং গেল 4 দিন ধরে তারা মহাসড়কে অবস্থান নিয়েছে, এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বরিশাল ব্লকেট কর্মসূচি। এবং এই কর্মসূচির কারণে যেহেতু আসলে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ, এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে বাস চলাচল করে, যেহেতু এই আন্দোলনের কারণে আসলে বাস চলাচলগুলো কিছু বন্ধ রয়েছে, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা ভোগান্তিতে আছেন। যদিও এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, এই আন্দোলন সাধারণ মানুষের জন্য, এবং এই সাধারণ মানুষের আন্দোলনের জন্যই সাধারণ মানুষ যারা আছেন তারা ভোগান্তির কথা মাথায় না রেখে তারা যে তাদের যে স্বাস্থ্য সেবায় বা স্বাস্থ্য বিভাগে যে দাবি দেওয়া বা তাদের যে অধিকার সেটি বাস্তবায়নে আন্দোলন করছেন, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন। এবং বেলা 11:30টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের যিনি পরিচালক রয়েছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, এবং সংবাদ সম্মেলন করে উনি জানিয়েছেন যে ছাত্র জনতার যে দাবি দেওয়া সেই দাবি নিয়ে তিনি উপদেষ্টার সাথে কথা বলেছেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, এবং তাদের সাথে কথা বলে তারা আশ্বস্ত করেছেন আগামী 1 থেকে 3 মাসের মধ্যে ছাত্র জনতার যে দাবি সেটি পূরণ করা হবে। তবে ছাত্র জনতা বলছে যে উপদেষ্টা যিনি আছেন, স্বাস্থ্য উপদেষ্টা, তাকে বরিশাল আসতে হবে এবং তাকে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা দিতে হবে। সোয়া। কাউসার, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। কঠিন চাপে রাজস্ব খাত, চলমান সংস্কার কার্যক্রম। এনবিআরকে ভেঙে 2 ভাগ করাই ছিল 1 বছরের মধ্যে আলোচিত উদ্যোগ। তবে এই উদ্যোগকে ঘিরে দীর্ঘ সময় ধরে চলে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। থমকে যায় সার্বিক কর্মকাণ্ড। পরিবর্তিত অবস্থায় বড় ধরনের ঘাটতির মুখে রাজস্ব আদায়। বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে, কমাতে হবে মানুষের সম্পৃক্ততা। অর্থবছরে মোট যে রাজস্ব আদায় হয় তার সিংহভাগই আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। পরিবর্তিত অবস্থায় রাজস্ব খাত সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় সংস্কার কমিটি। ওই কমিটির সুপারিশ অনুযায়ী ভেঙে 2 ভাগ করা হয় এনবিআর। ব্যবস্থাপনা এবং নীতি এই 2 ভাগে বিভক্তির পরই শুরু হয় আন্দোলন। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের নানা কর্মসূচিকে ঘিরে স্থবির হয় এনবিআর। দেশব্যাপী বন্ধ করে দেয়া হয় রাজস্ব আদায়। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শান্ত হয় পরিস্থিতি। নিয়োগ, বদলি, বরখাস্ত সহ নানা কারণে অভ্যন্তরীণ আয়ে এখন ছন্দপতন। গেল অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি হয়, যা প্রায় 1 লাখ কোটি টাকা। এনবিআরে যাদের সবচেয়ে বেশি স্টেক, কাদের? যারা ট্যাক্স দেয়, এই বিজনেসম্যান, ট্যাক্স পেয়ার্স। আপনি তাদের সাথে একবার আলোচনায় বসলেন না? তাদেরকে দেখালেন না আমরা এ ধরনের রিফর্ম প্রস্তাব করেছি, তোমরা কি মনে করো? এনবিআরের হয়রানি সবসময় ছিল, ভবিষ্যতে থাকবে, যতদিন না আপনি অটোমেশন করতে পারবেন, যতদিন না আপনি আনম্যান ট্রানজাকশন করতে পারবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তে গেল অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্যে ঢালাও শুল্ক আরোপ করে এনবিআর। সে সিদ্ধান্তে কিছুটা চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। পরে কিছু পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়। প্রসেসগুলো অটোমেট হচ্ছে কিনা, এই ফেস টু ফেস কন্ট্যাক্টটা কমে যাচ্ছে কিনা, সেখানে তো ধরুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তো অটোমেশনের এটা কার্যকর হয়েছে।
অন্যান্য ক্ষেত্রে ফাইলিংয়ের ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে, আপিলসের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে অটোমেশন প্রক্রিয়াটা খুব একটা এগিয়েছে বলে আমার মনে হয় না। করদাতা যে টাকাটা দিচ্ছেন সেটা পুরোপুরি আমি পাচ্ছি কিনা। চলতি বাজেটে এনবিআর এর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য। সংস্কার উদ্যোগের এখনও দৃশ্যমান অগ্রগতি নেই, তারপরও বড় ধরনের রাজস্ব লক্ষ্য অর্জন কতটা সম্ভব? অর্থনীতিও কিন্তু সংকটের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও যে খুব বেশি ভালো অবস্থা আছে তা নয়। এরকম একটা যেখানে আমাদের জিডিপির প্রবৃদ্ধিও বলা হচ্ছে যে কমে আসবে এই বছর, আগামী বছরও। কাজে এইরকম অবস্থায় সরকারকে আরও কৌশলী হওয়া উচিত বলে আমি মনে করি। ইকোনমিতে কিন্তু রাজস্বের সম্ভাবনা আছে, কিন্তু আদায় করার মেশিনারি যেটি সেটি কিন্তু আধুনিক না, সেখানে কিন্তু আধুনিকায়ন করা হয় না, কোনো সংস্কার করা হয়নি। এনবিআর 2 ভাগে বিভক্তির উদ্যোগ নিয়ে হবে পর্যালোচনা, নেওয়া হবে বিভিন্ন পক্ষের মতামত। সংস্কার কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হলে তা বাস্তবায়নে হাত দেবে এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করে গাজার ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে যুদ্ধের খবর পৌঁছে দিচ্ছিলেন তারা। আজ নিজেরাই সংবাদ, আবারও টার্গেট কিলিংয়ের শিকার গাজার সাংবাদিকরা। গাজা সিটিতে ইসরায়েলের হামলায় নিহত আলোচিত আনাস আল শরীফ সহ আল জাজিরার 5 সংবাদকর্মী বিবৃতি দিয়ে দায় স্বীকার করলেও আনাসের বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততার অপবাদ দিয়েছে ইসরায়েল। অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। ফুটফুটে এই বাচ্চাটির বাবা গাজায় আল জাজিরার প্রতিনিধি 28 বছরের আনাস আল শরীফ। দীর্ঘদিন পর গত ঈদে দেখা হয়েছিল দুজনের, আর কখনো হবে না। গাজায় যখন বিদেশি সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তখন বিশ্ববাসীর কাছে তেল আবিবের আগ্রাসনের খবর পৌঁছে দিতে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন আনাসের মতো ফিলিস্তিনিরাই। গাজা সিটির আল শেফা হাসপাতালের কাছে তাঁবুতে অবস্থান নিয়েছিলেন আল জাজিরার সংবাদকর্মীদের দলটি। সেখান থেকেই চালিয়ে যাচ্ছিলেন পেশাগত দায়িত্ব। রোববার দিনভর ফিলিস্তিনিদের মৃত্যু আর ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহের পর ব্যস্ত ছিলেন তথ্য গোছানোর কাজে। এমন সময় বোমা হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ। শহীদ হন আল জাজিরার আরেক প্রতিনিধি মোহাম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। মৃত্যু হয় এক ড্রাইভার সহ আরও 2 জনের। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টেলিগ্রামে পোস্ট দেয় ইসরায়েল। তবে সেখানে দাবি করা হয় হামাসের এক সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস, তাই তাদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। নিহত বাকিদের প্রসঙ্গে কিছু জানায়নি তেল আবিব, যদিও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। গত মাসেও আনাস আল শরীফের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল জাতিসংঘ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। আনাস নিজেও জানতেন তারা করছে মৃত্যু। প্রাণ হারানোর 1 ঘন্টা আগেও পোস্ট করেছেন সে বার্তা। 2023 সালে জাবালিয়া শরণার্থী শিবিরে আনাসের বাড়িতে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। নিহত হন তার বাবা। ওই ঘটনার পরও সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছিলেন আনাস এবং জীবন দিয়েও সে কথা রেখেছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাজধানীর মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং গাড়ির মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিষয়ে আমার সহকর্মী খোঁজখবর রাখছেন আরিফুর রহমান সবুজের সঙ্গে একটু যুক্ত হতে চাই। সবুজ, নিহতদের নাম পরিচয় মিলেছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, কি জানতে পারলেন আপনি? এখন পর্যন্ত যে 2 জনের মরদেহ পাওয়া গিয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত আসলে জানা যায়নি। মূলত এই 2 জন কারা হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত নয়, এবং তারা যেটি বলার চেষ্টা করছে বা তারা যেটি বলছে যে মূলত 11:30টার দিকে এখানকার যে হাসপাতালটির যে সিকিউরিটি ইনচার্জ মিজান, তিনি মূলত পার্কিংয়ে এসে, অর্থাৎ এইটি মূলত হাসপাতালের যে বেসমেন্ট 2-এ এই গাড়িটি গত পরশুদিন ভোরবেলা পার্কিং করা হয়েছিল। এরপরে এই গাড়িটি আর বের হয়নি, এবং এখানে তারা যেটি বলছেন যে আজকে 11:30টার দিকে সিকিউরিটি
সিকিউরিটি ইনচার্জ যখন পার্কিংয়ের অবস্থা দেখতে আসেন, তখন মূলত এই গাড়িটির ভিতরে 2 জনকে দেখেন এবং তিনি মনে করেছিলেন যে ঘুমিয়ে আছেন, এরকম কিছু হতে পারে। তারপরে তিনি দরজায় নক করতে গিয়ে দেখেন যে একজন ড্রাইভারের সিটে এবং আরেকজন ড্রাইভারের পেছনের সিটে মূলত মৃতদেহ, 2 জনের মরদেহ পড়ে আছে এবং তারপর পড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন দেওয়া হয় এবং এর মধ্যেই পুলিশের টিম এবং এর পাশাপাশি ফরেনসিক যে টিম রয়েছে ক্রাইম সিন ইউনিট সিআইডির, তারা এসেছেন। তারা গাড়িটি মূলত যে সুরত হালের যে বিষয়গুলো রয়েছে, ক্রাইম সিনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে মূলত হাসপাতালের এই 2 জনের মরদেহ এখানে আসলে পাওয়া গিয়েছে, তারা হাসপাতালের কেউ নয়, বাইরে থেকে আসা কেউ হতে পারে, কিন্তু ঘটনাটি কিভাবে ঘটেছে সেই ঘটনাটি এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং পুলিশের পক্ষ থেকে, পুলিশের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও আসলে নিশ্চিত নয় যে এই ঘটনাটি আসলে কখন ঘটে থাকতে পারে। সবুজ আমাদের জানাচ্ছিলেন মৌচাকের যে মরদেহ উদ্ধার হচ্ছে সেই খবর। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন শাওন দত্তের, সঙ্গেই থাকুন।